সো হে গাইস, অবশেষে এসে গেছে আমাদের মোস্ট ওয়েটেড সিরিজ, যার নাম দ্য লেজেন্ড অফ স্কাই ল, যা মাত্র 3টি এপিসোডের মধ্যেই আমার অন্যতম প্রিয় সিরিজ হয়ে উঠেছে। আর আমি এটা দাবির সাথে বলতে পারি যে এই এপিসোডটি দেখার পর তোমরা নিজেরাই বাধ্য হয়ে যাবে নেক্সট এপিসোডের জন্য কমেন্ট করতে। যেই এই ভিডিওটির ওপর 200টি কমেন্ট হয়ে যাবে, এর নেক্সট এপিসোড সঙ্গে সঙ্গেই চলে আসবে। এই গল্পের শুরু হয় আকাশে হতে থাকা এক অত্যন্ত ভয়ঙ্কর আলোড়ন দেখানোর মাধ্যমে, যার মধ্যে দিয়ে আমরা এক ব্যক্তিকে যেতে দেখতে পাই, যে অন্য কেউ নয় বরং আমাদের প্রধান চরিত্র শাও চেন ছোট ভাই। আর সে এখানে তার বড় ভাই অর্থাৎ শাও চেনকে বাঁচানোর জন্য এসেছিল। এরপর সে এখান থেকে হেভেন রিয়েলমের টিয়ানমেনে যেতে থাকে আর শাও চেনকে চিৎকার করে ডাকতে থাকে যে ভাই, তুমি কোথায়? কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ করে তার ওপর হামলা করা হয়, যা অন্য কেউ নয় বরং আসলে শাও চেনই করেছিল। সে তৎক্ষণাৎ এখানে নিজের ভাইকেই খুব বাজেভাবে মারতে শুরু করে দিয়েছিল, যার থেকে সে বাঁচার চেষ্টা করতে থাকে। কিন্তু শাও চেনের হামলা থেকে বেঁচে ফেরা অতটাও সহজ ছিল না। সে কয়েকটি অ্যাটাক করেই নিজের ভাইয়ের অবস্থা খারাপ করে দিয়েছিল। আর যেই শাও চেন তার এক অত্যন্ত শক্তিশালী অ্যাটাক করতে যাচ্ছিল, সে বলতে লাগে যে ভাই, আমাকে চেনো, আমি তোমার ছোট ভাই লি ইউনফেই। তাকে বাঁচানোর জন্য শাও চেন তার অ্যাটাকের দিক পরিবর্তন করে ফেলে। শাও চেন এবার নিচে আসে আর ইউনফেইকে বলতে লাগে যে তোমার এখানে আসা উচিত হয়নি। ইউনফেই বলে, ভাই, আমার কাছে আর কোনো উপায়ও তো ছিল না। আমি আখির কি করে দেখতে পারি যে তুমি মৃত্যুর মুখে চলে যাও? আমার ভাইয়ের মৃত্যু আমি আখির সহ্য করব কি করে? তখন শাও চেন তাকে বলে যে চিন্তা করো না, আমি এখানে মরতে আসিনি, বরং আমি এখানে একটা যুদ্ধ লড়তে এসেছি। সেই মুহূর্তেই শাও চেনের ওপর এক লাইটনিং স্ট্রাইক হয়, যার থেকে সে নিজেকে আর ইউনফেইকে তো বাঁচিয়ে নেয়। শাও চেন বলতে লাগে যে আমার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তুমিও এটা জানো যে তুমি হেভেন্সের মধ্যে 9 সুপ্রিম বিইংসের মধ্যে একজন। আমি সেই পজিশন পাইনি, যদিও আমি তোমার থেকে বেশি শক্তিশালী। ইউনফেই বলে, ভাই, কিন্তু তার জন্য তোমার সুপ্রিম বডি কাল্টের প্রয়োজন পড়বে। শাও চেন বলে, হ্যাঁ, শুধু এই কারণেই আমি এটা করছি। এখন যেহেতু আমার শরীর ম্যাজিক্যাল পাওয়ার সংগ্রহ করতে পারে না, সেই কারণে আমার কাছে এটাই একমাত্র রাস্তা যে আমি আমার ম্যাজিক্যাল পাওয়ারকে জোর করে খুলব। কেবল এটাই একমাত্র রাস্তা, যার কারণে আমি আরও বেশি হায়ার লেভেল যেতে পারব, যার পর হেভেন্সে আমিও জায়গা পাব। ইউনফেই, যদি তুমি সত্যিই আমার সাহায্য করতে চাও, তাহলে আমার সাথে এসো আর আমাকে সাহায্য করো। হয় আজ এখানে আমার মৃত্যু হবে, অথবা আমি সফলতা পাব, কারণ আমি এখান থেকে খালি হাতে ফিরে যাব না। সে হাসতে হাসতে এগিয়ে যেতে থাকে, যার পিছু পিছু ইউনফেইকেও যেতে হয়। এরপর আমাদের পরের সিনে এক অন্য রিয়েলম দেখানো হয়। আর এই দুনিয়াতেও শাও চেনের অস্তিত্ব রয়েছে। এরপর আমাদের এই রিয়েলম এর লিং ইনসেক্ট দেখানো হয়, যেখানে কিছু সিনিয়র ডিসাইপলস এমন আছে যারা তাদের জুনিয়রদের খুব বেশি বুলি করে। আর যতবারই জুনিয়ররা আওয়াজ তোলার চেষ্টা করে, সেই সিনিয়ররা তাদের খুব বাজেভাবে মারধরও করে। এই মুহূর্তে তখনই এক রুমের ভেতর থেকে আমরা বাইরে আসতে দেখতে পাই শাও চেনকে, যে তার একাডেমির এক অত্যন্ত দুর্বল ছাত্র। এই কারণে তখনই তার এক সিনিয়র তাকে বলছিল যে শাও চেন, তুমি একটা বাজে লোক, আর দ্বিতীয়বার কখনো এখানে আসার চেষ্টা করো না, কারণ আমি লুওফেং পরের বার থেকে তোমার ওপর দয়া দেখাবো না। লুওফেংয়ের সঙ্গীরাও শাও চেনকে বলছিল যে চলে যাও এখান থেকে। তখন শাও চেন বলতে লাগে, ঠিক আছে ব্রাদার, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আপনি কি আপনার আন্ডারওয়্যারটা আমার থেকে ফেরত নিতে চান না? কারণ আসলে শাও চেন তার আন্ডারওয়্যারটাই বের করে নিয়েছিল, যার কারণে ভরা মজলিসে লুওফেং এর খুব মজা ওড়ানো হয়েছিল। লুওফেংয়ের সঙ্গীরা শাও চেনকে ধরে ফেলে আর তারা তাকে মারতেও থাকে। আর যেই লুওফেং তার ওপর হাত তুলতে যাচ্ছিল, ঠিক তখনই এখানে এক মাস্টার চলে আসেন, যার নাম আসলে এল্ডার ফ্যাং। তিনি বলতে লাগেন, আমার ডিসাইপলস, পরের বার থেকে আমি এটা কখনো সহ্য করব না যে তোমরা একে অপরের সাথে লড়ছ। সেখান থেকে শাও চেন নিজেকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু লুওফেং থামে না। সে তৎক্ষণাৎ তার কিছু সঙ্গীকে নিয়ে তার পেছনেই দৌড়াতে থাকে। তারা তাদের রাস্তে যাকেই পায় তাদের পার করে এগিয়ে যায়।
পুরো দৃশ্যটা আসলে দেখছিল মেইন রেলমের শাও চেন, কারণ সে এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে নিজের এমন এক ভ্যারিয়েন্ট খুঁজতে চায় যার শরীর আসলে ম্যাজিক্যাল পাওয়ারকে সামন করার মতো সক্ষম। আর যেই এই দৃশ্য ইউনফেই দেখে, সে বলতে লাগে যে সত্যিই এই জায়গাটা খুব অদ্ভুত, কারণ আসলে শাও চেন এখানে একটা রেলম নয়, বরং অনেকগুলো রেলম এর ভেতরে দেখছিল, যাতে সে কোথাও না কোথাও নিজেরই ভ্যারিয়েন্টের এমন শরীর পেয়ে যায় যেখান থেকে সে ম্যাজিক্যাল পাওয়ার সংগ্রহ করতে পারে। শাও চেন তাকে বলতে লাগে যে আসলে এই জায়গাটা বাকি গ্রেট রিয়েলমসের সাথে যুক্ত, কিন্তু তুমি এখানে যতগুলো রিয়েলম দেখেছ তাতে আমাকেও দেখেছ, কিন্তু সেই সব লোক আমার থেকে আলাদা, তাদের পার্সোনালিটি আলাদা, তাদের পাওয়ার আলাদা, আর আমি যাকে খুঁজছি তাকে পেলেই আমার খোঁজ শেষ হয়ে যাবে। এমন একটা ওয়ার্ল্ড যেখানে আমি ম্যাজিক্যাল পাওয়ারও সমন করতে পারবো, যার জন্য সে অ্যানিমেল ধর্ম রেলম, হেল ধর্ম রেলম, হেভেনলি ধর্ম রেলম, অসুরা ধর্ম রেলম, তার নজরে যতগুলো মেজর রেলম আসে সে সবগুলো খুলে দেখে নেয় আর বলে, জানি না আখির এর মধ্যে কোনো রেলম এর মধ্যে আমি আমার সেই শক্তি পাবো যার খোঁজে আমি আছি। তখনই ইউনফেই তাকে বলতে লাগে, ভাই আমাকে বলো যে আখির এখন আমি আপনার জন্য কি করতে পারি। তখন শাও চেন তাকে জানায় যে আমার এমন লাগছে যেন এখানে দুজন লোক আমাকে আটকাতে আসছে, যখন আমি এই কাজে ব্যস্ত থাকব তখন হতে পারে যে তারা আমার ওপর হামলা করারও চেষ্টা করবে, তাই ইউনফেই তোমাকে এন্ট্রান্সে গিয়ে আমার সাহায্য করতে হবে, পারলে ওদের ওখানেই আটকে রেখো যতক্ষণ না আমার কাজ পুরো হয়, যার ফলে ইউনফেই তাদের আটকাতে সেখান থেকে চলে যায়। শাও চেন বলে যে মনে হচ্ছে আমার এই সমস্যা বিগ ওয়ার্ল্ডের মধ্যে শেষ হবে, যার জন্য এখন তাকে এই স্কাইকে পুরোপুরি ব্রেক থ্রু করতে হবে, তবেই সে বাকি দুনিয়ার রহস্য বুঝতে পারবে। কিন্তু সে যদি এতে সফল না হয় তাহলে শাও চেন চিরকালের জন্য শেষ হয়ে যাবে, কিন্তু যদি সে সফল হয়ে যায় তাহলে তার মতো যোদ্ধা এই পুরো দুনিয়ায় থাকবে না। যার পর তৎক্ষণাৎ শাও চেন এখানে পোর্টাল খুলে তার ভেতরে যেতে শুরু করে। সে একটা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেখানে সে তার চিকিৎসা পায় না, তাই সে তৎক্ষণাৎ পোর্টাল খুলে অন্য দুনিয়ায় পৌঁছে যায়, যা আসলে সাধারণ মানুষের রেলম। এখানেও তার কাজ হয় না, তাই সে তৎক্ষণাৎ অন্য রেলম এর মধ্যে যেতে থাকে, এমনকি এই রেলমের মধ্যেও সে কিছুই পায় না, যার পর সে সফর করতে করতে একটা অত্যন্ত ধূলিঝড়ওয়ালা রেলম এর মধ্যে পৌঁছে গিয়েছিল, যেখান থেকে সে যেই বের হতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে শাও চেনের ওপর এক ভয়েডের সাহায্যে অ্যাটাক করে দেওয়া হয়, যার কারণে শাও চেন তৎক্ষণাৎ ফিরে আসে আর তাদের দুজনকেই বলতে লাগে যে হ্যাঁ, আমি জানতাম যে তোমরা এখানে আমাকে আটকাতে অবশ্যই আসবে। সেই মেয়েটি যে আসলে এম্পেরর এরই ডটার, সে বলে শাও চেনের সাথে আবার দেখা হয়ে খুব খুশি হলাম। সে লি ইউনফেইকে শাও চেনের সামনে ছুঁড়ে ফেলে দেয়, যার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শাও চেন রাগের সাথে বলতে লাগে, তোমরা দুজন আবার আমাকে খুব রাগিয়ে দিয়েছ, আমার মনে তোমাদের জন্য যে জায়গা ছিল তা এখন বদলে গেছে। এরপর এই দুজন এখানে সোর্ড অ্যান্ড ফিনিক্স ডাবল অ্যারে টেকনিক ব্যবহার করতে লাগে। শাও চেন বলে এসো দেখেই নি, যার পর তৎক্ষণাৎ এই দুজন শাও চেনের ওপর হামলা করতে শুরু করে দেয়, কিন্তু শাও চেনের পাওয়ার লেভেল আর তার অ্যাবিলিটিজ এত ভয়ঙ্কর ছিল যে এরা দুজন এত শক্তিশালী হওয়ার পরও শাও চেনের মোকাবিলা করতে পারছিল না। শাও চেন একাই একটার পর একটা টেকনিক ব্যবহার করে তাদের দুজনকে হারানোর জন্য, কিন্তু তখনই সুযোগ পেয়ে এই দুজন শাও চেনকে আহত করতেও সফল হয়ে যায়, যার ফলে শাও চেন তৎক্ষণাৎ নিজেকে রিকভার করে আর এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এর জন্য সে একটা পোর্টালের মধ্যে চলে যায়, আর শাও চেন যেই একটা অন্য রেলম এর মধ্যে পৌঁছে যায় তখনই সেখানে এরা দুজনও পৌঁছে যায়। সেই লোকটি শাও চেনকে বলতে লাগে, সত্যিই মানতে হবে, ম্যাজিক্যাল পাওয়ার ছাড়াই তুমি ফিজিক্যাল স্ট্রেংথ এত বাড়িয়ে নিয়েছ যে আমাকেও আমার ফুল পোটেনশিয়াল ব্যবহার করতে হলো, কিন্তু এখন তোমাকে প্রাণে মারার একদম সঠিক সময় এসে গেছে। তার কথায় শাও চেন হাসতে লাগে। তখনই সেখানে এম্পেররের ডটার চলে আসে। সে বলতে লাগে, শাও চেন, যখন তুমি আমার হতে পারলে না তখন আমি তোমার কাছে তোমার এই শরীরটাও থাকতে দেব না। শাও চেন বলে, তোমাদের দুজনের কাছেই সুপ্রিম বডি আছে, তাই বাচ্চাসুলভ কথা বলো না।
এরপর তৎক্ষণাৎ শাও চেন এখানে তার বেশ শক্তিশালী অ্যাটাক করে সেই দুজনকেই মারার জন্য, কিন্তু সে এই হামলাটা করেছিল তাদের ধোঁকা দেওয়ার জন্য, কারণ সে একসাথেই এখানে অনেকগুলো পোর্টাল ওপেন করেছিল, আর তারা এটা জানত না যে আখির শাও চেন কোনটায় গেছে। তাকে যেই শাও চেন এক জায়গায় নজরে আসে সে তৎক্ষণাৎ সেই ভয়েডের মধ্যেই চলে যায়। একইভাবে সেই লোকটিও অন্য পোর্টালের মধ্যে চলে যায়, কিন্তু সে এমন এক রেলমে পৌঁছে গিয়েছিল যেখানে অত্যন্ত ভয়ঙ্কর নরখাদক গাছ থাকে, যাদের থেকে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এই গাছগুলো তো তাকে ধরেই ফেলেছিল। যেখানে ঠিক সেই মুহূর্তেই শাও চেন পৌঁছে যায় যে তার বেশ জোরালো অ্যাটাক করে সেই লোকটির অবস্থাই খারাপ করে দিয়েছিল। তখনই আমরা প্রিন্সেসকে দেখতে পাই যে ভটকতে ভটকতে সেই ধূলিঝড়ের রেলম এর মধ্যে পৌঁছে যায়, যেখানে তার পেছন থেকে শাও চেন পৌঁছে যায়, যে খুব শানদারভাবে নিজের চাল চলতে থাকে আর তাকে ফাঁপাতে থাকে, কারণ এখন যেই প্রিন্সেস তার একটা অ্যাটাক করেছিল শাও চেন ভয়েডসের ব্যবহার করে তারই হামলা তার ওপর করে দিয়েছিল, যার ফলে সে আহত হয়ে যায়। আর শাও চেন বারবার সেই পোর্টালগুলোরই ব্যবহার করে তাদের দুজনকে হারানোর জন্য। শাও চেন প্রিন্সেসের অবস্থা খারাপ করে তাকে অন্য এক রেলমে ফেলে দেয়। সে এটা জানত যে সে একা কখনো শাও চেনকে হারাতে পারবে না, তাই সে এখানে ইমোশনসের ব্যবহার করতে লাগে যে, শাও চেন, তুমি কি পুরোপুরি আমাদের সেই সম্পর্কটা ভুলে গেছো? তুমি তো আমাকে ভালোবাসতে, আখির তুমি আমাকে হার্ট কি করে করতে পারো? শাও চেন বলতে লাগে, যতক্ষণ এই এনসোনির হৃদয় মরবে না ততক্ষণ সে ভগবান হতে পারবে না। তোমার এটা জানা উচিত যে একটা মানুষের জীবনের অবসান থেকেই ভগবান হওয়ার শুরু হয়। তাই তুমি যে শাও চেনকে জানতে, তাকে তো আমি অনেক সময় আগেই মেরে ফেলেছি। এর কারণে প্রিন্সেস রাগের সাথে তার সামনে চলে আসে আর বলতে লাগে, তাহলে তোমাকেও মরতে হবে। কারণ তখনই শাও চেনের পেছন থেকে সেই লোকটি চলে আসে আর সে বলতে লাগে, আজ তুমি বেঁচে যেতে পারবে না। শাও চেনও বলে, সেটা তো সময়ই বলবে। যার পর তৎক্ষণাৎ এই লোকগুলোর মধ্যে আবার একটা অত্যন্ত ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে গিয়েছিল, আর এই সমস্ত ফাইট সেখানেই দাঁড়িয়ে দেখছিল ইউনফেই। সে বলতে লাগে, যদি আমার ভাইয়ের এই দুজনের সাথে এভাবেই ফাইট চলতে থাকে তাহলে তার মনে হয় না যে শাও চেন এই দুজনকে হারাতে পারবে। আর সত্যিই এখন এখানে দেখতেও এমনটাই লাগছিল, কারণ আসলে এই দুজনের কাছেই সুপ্রিম বডি ছিল, আর শাও চেনের কাছে তখনও তার সাধারণ হিউম্যান বডি ছিল। তাই শাও চেন একটা পোর্টালের ব্যবহার করে তাদের দুজনকে আবার একটা অন্য রেলমের মধ্যে নিয়ে যায়, যেখানে সে সুযোগ পেয়েই তার একটা বেশ জোরালো অ্যাটাক করে দেয়। এরপর আমাদের পরের সিনে লিং ইনসেক্ট ওয়ালা রেলমটা দেখানো হয়, যেখানে আমরা দুর্বল শাও চেনকে দেখতে পাই, যার পেছনে ফেং এর লোকেরা পড়েছিল। তারা বলে, শাও চেন, আখির তুমি কতক্ষণ আর কোথা পর্যন্ত আমাদের থেকে বেঁচে পালাবে? শাও চেন চিৎকার করে বলে, কেন বেকার আমার পিছু করছো? এখান থেকে চলে যাও। কিন্তু তখনই ফেং তার একটা সেন্টিপিড দিয়ে তার ওপর হামলা করে, যার থেকে সে খুব কষ্টের সাথে নিজেকে বাঁচাতে পেরেছিল। কিন্তু এখন শাও চেন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে নরখাদক গাছ থাকে। সেই জায়গায় গিয়ে শাও চেন লুকিয়ে পড়ে, আর সেখানে এই লোকেরা যেতে পারছিল না, কারণ তাদের এই ভয় লাগছিল যে এই গাছগুলো তাদের খেয়ে ফেলবে। তাই এই লোকেরা বলতে লাগে, শাও চেন, তোমার এটা জানা উচিত যে এই জায়গাটা কত ভয়ঙ্কর, এখানে তোমার মাস্তি চলবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাইরে চলে এসো। তখন শাও চেন চিৎকার করে বলে, যদি তোমাদের জাঙ্গিয়াটা ফেরত চাও তাহলে তাড়াতাড়ি নিয়ে যাও। যার ফলে ফেং খুব রেগে যাচ্ছিল আর সে শাও চেনকে মারার জন্য এগোতে থাকে, যেখানে হঠাৎ করেই এই লোকগুলোর ওপর অনেকগুলো পাথর এসে লাগে। আর লোকগুলো এটা বুঝতে পারছিল না যে আখির এই পাথরগুলো তাদের কি করে লাগছে। তাই ফেংয়ের সঙ্গীরা বলতে লাগে, আমাদের তো মনে হয় এই জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে, তাই প্লিজ এখান থেকে চলো, নয়তো আমাদের প্রাণও চলে যাবে। ফেং চিৎকার করে বলে, শাও চেন, আজ তুমি এখানেই মারা পড়বে। যার পর তৎক্ষণাৎ এই সব ছেলেরা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে শাও চেনের সামনে একটা ব্যাঙ চলে আসে, যা আসলে জিয়াং মেং নামের এক মেয়ের পাপেট ছিল। শাও চেন বলে, জিয়াং মেং, আমি আগে থেকেই জানতাম যে এটা তুমিই হবে। আর সত্যি জিয়াং মেং একটা বেশ সুন্দরী মেয়ে। সে বলতে লাগে, দেখো,
আমি লিং ইনসেক্টের 5 গ্রেট ডিসাইপলসের মধ্যে একজন। তাহলে তুমিই ভাবো যে আখির আমাকে তোমার এই চালাকির ব্যাপারে কি করে পতা চলবে না? আমি জানি যে তুমি ওই লোকগুলোকে পাথর মেরেছ যাতে ওরা এখান থেকে পালিয়ে যায়। জিয়াং মেং বলে, আরে দেখো, আমি তো তোমাকে বাঁচানোর জন্য এসেছিলাম, আর তুমি তো তোমার পজিশনের অ্যাটিটিউড আমাকে দেখাচ্ছ। যেখানে তখনই হঠাৎ করে জলের ভেতর থেকে এক অত্যন্ত ভয়ঙ্কর জীবের জীব বাইরে বের হয়, যা জিয়াং মেংকে ধরতে যাচ্ছিল, কিন্তু শাও চেন তাকে বাঁচিয়ে নেয়, যার কারণে তার ব্যাংটার প্রাণ চলে যায়। শাও চেন বলে, আগে আমাদের নিজেদের বাঁচানোর কথা ভাবা উচিত। জিয়াং মেং বলে, হ্যাঁ, কিন্তু আমি তো এসব তোমাকে বাঁচানোর জন্যই করছিলাম। তোমার কি ঠিক করে মনেও নেই যে আজ কোন দিন? কারণ আসলে আজ শাও চেনের জন্মদিন, তাই এখন এরা দুজনই আবার নিজেদের ঘরের মধ্যে পৌঁছে যায়। শাও চেন বলতে লাগে, যখনই আমার জন্মদিন আসে তখন তোমার আর মাস্টারেরই মনে থাকে। হ্যাঁ, আমার দুঃখ আছে যে মাস্টারকে পয়জনের কারণে ইনজুরি হয়ে গেছে, যার জন্য তিনি আসতে পারেননি, যার কারণে এখনকার জন্য ইনচার্জ বানিয়ে দেওয়া হয়েছে এল্ডার ফেংকে, যিনি জানি না আপাতত পরিস্থিতি সামলাবেন কি করে। জিয়াং মেং বলে, শাও চেন, এখনও আমাদের মাস্টার খুব বড় বিপদে আছেন। শাও চেন বলে, চিন্তা করো না, এই ছোটখাটো বিষ আমার মাস্টারের কিছু করতে পারবে না। আমি জানি যে তার শরীরে সাপের কামড়ের কারণেই বিষ গেছে, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত নই, তাই আমি তার হাউস ইনভেস্টিগেট করতে চাই। এই কথা শুনে জিয়াং মেং শক হয়ে যায়, আর সে বলতে লাগে, তোমার কি এমন মনে হয় যে আমাদের মাস্টারকে অন্য কোনো কারণে বিষ দেওয়া হয়েছে? শাও চেন তাকে বলতে লাগে, তুমি আমার ব্যাপারে চিন্তা করো না। আমার জীবনে যাই হোক না কেন, যখনই হোক বা যেমন করেই হোক, আমি তোমাকে প্রত্যেক বিপদ থেকে বাঁচাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই কথা শুনে জিয়াং মেং খুব খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর আমাদের রাতের সময় দেখানো হয় যখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এখানে এই বৃষ্টি শুরু হওয়ার কারণে এই রেলম এর মধ্যে থাকা কিছু জীব অ্যাক্টিভেট হয়ে যায়, যা দেখতে একদম জেলিফিশ মতো লাগছিল, কিন্তু এরা সমুদ্রের ভেতরে নয়, বরং হাওয়ায় ভাসে। কিন্তু এখানের প্রকৃতি যেই বদলে যায়, শাও চেনের একটু সন্দেহ হতে থাকে। সে বাইরে দেখে তো সে অনেকগুলো জেলিফিশ দেখতে পায়। জিয়াং মেংও বলে, শাও চেন, আমাকে বলো আখির কি হয়েছে? শাও চেন তাকে বলে, কিছু না, দেরি হচ্ছে, তুমি ফিরে যাও, তোমাকেও তো আরাম করতে হবে। আমিও রাতের বেলায় একটু প্র্যাকটিস করতে ব্যস্ত থাকব। তাই জিয়াং মেং তৎক্ষণাৎ ফিরে যেতে লাগে, কিন্তু তার যেতেই শাও চেন তৎক্ষণাৎ নিচে চলে আসে। এখন সে এখানে হতে থাকা এক সিক্রেট মিটিং দেখতে থাকে, যেখানে আমরা এক নতুন ব্যক্তিকে দেখতে পাই, যার নাম উ ফ্যাং। আর সে এল্ডার ফেংকে এটা বলছিল যে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি মাস্টার ডং শিলিয়াংকে যে বিষ দিয়েছিলাম, সে সেটাও সারভাইভ করে গেল। আখির এমনটা কি করে হতে পারে? সে এখনও জ্যান্ত কি করে আছে? এর ওপর এল্ডার ফেং বলে, মাস্টার উ ফেং, আমাদের জন্য ওই বুড়োকে মারা খুব সহজ হয়ে গেছে। সে আগের থেকে খুব দুর্বল হয়ে গেছে। তাই উ ফেং বলে, হ্যাঁ, কিন্তু লিং ইনসেক্টের এই যে চা সবসময় আমাকে সতেজতার অনুভূতি দেয়। সত্যি, আমি তো এটা বলবো যে এটা আমাদের দুনিয়ার একটা খুব দুর্লভ জিনিস। এল্ডার ফেং বলতে লাগে, মাস্টার উ ফেং, আপনি যেই আমাদের অর্ডার দেবেন, আমি তো এতটাও করতে পারি যে ডং শিলিয়াং কালকে সূর্য দেখতে পাবে না। উ ফেং বলে, না, এখনও তার জন্য সঠিক সময় আসেনি, কারণ এখনও এর ব্যাপারে লস্ট সোল ভ্যালি আর লিং সেক্টের মধ্যে আখির এমন কে আছে যে নিজের প্রথম পদক্ষেপ বাড়ানোর চেষ্টা করবে, কারণ এরপর তুমি অনেক ফায়দা পেতে চলেছ। এর ওপর এল্ডার ফেং বলে, যখন এসব হয়ে যাবে তখন আখির আমরা কি পাব? যার ওপর উ ফেং এটা বলতে লাগে, চিন্তা করো না, আমি যা বলি তা পুরো করেও দেখাই, শুধু তোমাকে কেবল ডং শিলিয়াং এর মরার অপেক্ষা করতে হবে, কারণ তারপর তুমিই হবে লিং সেক্টের লিডার। এই কথা জেনে এল্ডার ফেং তৎক্ষণাৎ তার সামনে নিজের মাথা ঝুঁকিয়ে নেয়। উ ফেং বলে, হ্যাঁ, আমি আরও একটা কথা বলতে চাই যে তোমাদের এই লিং সেক্ট এ জিয়াং মেং নামের কোনো পর্সান থাকে। জিয়াং মেংয়ের নাম শুনে শাও চেনের পায়ের তলা থেকে মাটি সরে যায়।
এল্ডার ফেং বলে, সে কেবল একটা ছোটি মেয়ে। মাস্টার উ ফেং বলতে লাগে, এবার যে 3টে সেক্ট ইকট্ঠা হয়েছে তারা আসলে সেই মেয়েটাকেই হাসিল করতে চায় যার নাম জিয়াং মেং। কথা এটা যে ওই মেয়েটার কাছে হেভেনলি স্পিরিচুয়াল বডি রয়েছে। এই কথা জেনে যেই শাও চেন একটু পেছনে সরে, তার পা ভুল করে একটা জানোয়ারের ওপর পড়ে যায়, যা চিৎকার করে ওঠে, যার ফলে শাও চেন এখানে সব লোকের নজরে পড়ে যায়। উ ফেং রাগের সাথে শাও চেনের ওপর অ্যাটাক করে দেয় আর বলতে লাগে, ওর সাথে যে কেউ আছে তাকে জ্যান্ত ছেড়ো না, যার কারণে কিছু লোক শাও চেনকে প্রাণে মারার জন্য আসতে থাকে, যার ফলে সে তৎক্ষণাৎ এখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। তখনই রাস্তে ওখান দিয়ে আসতে আমরা দেখতে পাই জিয়াং মেংকে, যে তার জন্য এক বিশেষ ধরনের ঘাস নিয়ে আসছিল। শাও চেন নিজেকে লুকানোর জন্য একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, যেখানে তখনই তার সামনে জিয়াং মেংকে নজরে পড়ে। সে বলে, আখির এই জিয়াং মেং আবার এখানে কেন চলে এল? আর যদি ভুল করেও এই লোকগুলো জিয়াং মেংকে দেখে ফেলে তাহলে খুব বড় মুশকিল হয়ে যাবে। তাই শাও চেন তৎক্ষণাৎ ওই লোকগুলোর সামনে চলে আসে আর চিৎকার করতে লাগে, এসো আমার পেছনে, যাতে সে ওই লোকগুলোকে অন্য ডাইরেকশন নিয়ে যেতে পারে। কিন্তু শাও চেনের আওয়াজ জিয়াং মেং শুনে ফেলেছিল, আর সে এটাও বুঝতে পেরেছিল যে শাও চেনের প্রাণ বিপদে পড়েছে। তাই সে বলে, আমাকে ওর প্রাণ বাঁচানোর জন্য মাস্টারের কাছেই যেতে হবে। এরপর আমাদের পরের সিন হেভেন রেলমের টিয়ানমেনকে দেখানো হয়, যেখানে তখনও শাও চেন আর দুজনের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর ফাইট চলছিল, যা ইউনফেই দেখেই যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে আখির সে তার ভাইকে বাঁচাবে কি করে, কারণ শাও চেন তো একাই তাদের দুজনের অবস্থা খারাপ করে রেখেছিল। সে ঘরগুলোকে এমনভাবে